দর্শক আপনারা এটিএন নিউজ দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস আমাদের প্রতিদিনকার নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে। আমরা হ্যাপেনিং পয়েন্টে আজকে কথা বলবো মাদক নিয়ে। এটা আসলে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে বিস্তৃত হয়ে গেছে এবং নীরব ঘাতকের মতো কাজ করছে। আপনাদের সাথে এই পুরো আয়োজনের সঞ্চালনার দায়িত্বে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। বাংলাদেশের ছাত্র এবং যুব সমাজ আজ এক ভয়াবহ সংকটে পড়ে গেছে। সেই সংকটটির নাম, যেমনটি আপনাদেরকে বলছিলাম, মাদকাসক্তি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করে গ্রামের অলিগলি পর্যন্ত মাদক এখন ছড়িয়ে পড়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। পরিবার হারাচ্ছে তার প্রিয় সন্তানকে, সমাজ হারাচ্ছে তার ভবিষ্যৎ নেতৃত্বকে। এখন প্রশ্নটা হচ্ছে, আমাদের ব্যর্থতাটা কোথায়? পরিবারে, সমাজে, নাকি রাষ্ট্রে? এখনই সময় হয়েছে ভাবার কিভাবে এই অন্ধকার গলিপথ থেকে তরুণ প্রজন্মকে আমরা ফেরাতে পারবো। আমরা আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি মোহাম্মদ শোয়েব জয়কে। তিনি প্রক্রিয়া অ্যাডিকশন সেন্টারের পরিচালক। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের স্টুডিওতে। ধন্যবাদ। আচ্ছা, কথা বলছিলাম মাদকাসক্ত এই বিষয়টা নিয়ে। বর্তমান সময়টাতে ছাত্র এবং যুব সমাজে মাদকাসক্তি এত দ্রুত কেন বাড়ছে? আসলে এই মাদকাসক্ত এবং যে মাদক যে বিষয়টা, সেটা তুলনামূলক অনেক বেড়ে গেছে, যার কারণে আমাদের যুব সমাজ এবং ছাত্র সমাজ এটার ভিতরে তলিয়ে যাচ্ছে। এটার মধ্যে কিছু কারণ আছে। সেটা হচ্ছে গিয়ে আপনার মানসিক একটা চাপ, সেটা হচ্ছে গিয়ে পারিবারিক একটা কোলাহল এবং খারাপ বন্ধু বান্ধব। এই কিছু সঙ্গ কারণেই এই মাদকের আসলে প্রচারটা বেড়ে যাচ্ছে। এখন সমাজে আমাদের মানসিক যে চাপগুলি আসছে, সেটা হচ্ছে বেকারিত্ব এবং হচ্ছে ছাত্র সমাজের যে চাহিদাগুলি ছিল, সেই চাহিদা পূরণ না হওয়ার কারণে তারা এই ড্রাগসে আসলে ঝুঁকছে, অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। আচ্ছা। এবং আরেকটা হচ্ছে গিয়ে যে আপনার অসৎ সঙ্গ, যে খারাপ বন্ধু বান্ধব, যেটা হচ্ছে দেখা গেছে সময়ের অভাবে ওই বন্ধু বান্ধবের সাথে মিশছেন এবং তাদের সাথে মিশে একটা সময় তারা ফার্স্ট ডোজ বা একবার নিচ্ছেন, তখন এটা প্র্যাকটিসে চলে যাচ্ছেন। আরেকটা বিষয় এটা খেয়াল করা যাচ্ছে যে পরিবারের যে বিষয়টা, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে পরিবারের একটা স্টুডেন্ট হোক, একটা প্রাপ্তবয়স্ক হোক, সে যদি ওইরকম সময়টা ফ্যামিলি থেকে না পায়, তাহলে ফ্যামিলির বিতৃষ্ণার জন্য সে বাইরে ঘোরাফেরা করে এবং সেই কারণে সে একটা মাদকের আশ্রয় নিয়ে নেয়। আচ্ছা, আর যেটি জানতে চাইবো যে বিশ্ববিদ্যালয়, কলেজ, এমনকি আমরা যদি বলি যে স্কুল পর্যায়ে পর্যন্ত মাদকটা পৌঁছে গেছে, এটা আসলে কিভাবে সম্ভব হচ্ছে? আসলে মাদকটা আমি আপনাকে বললাম যে ফার্স্টে মাদকটা অনেক বেড়ে গেছে। এখন এই মাদকের একটা স্টাইলে কেউ একটা স্টাইলিস্টভাবে নিচ্ছেন, কেউ ফ্রাস্ট্রেশনে নিচ্ছেন এবং কেউ লেখাপড়া একটু বেশি করা যায় মাদকের কারণে। এই ভুল ইনফরমেশনগুলি তাদের একটা পুশ করা হচ্ছে। এখন যে সিচুয়েশনে থেকে এইগুলি নিচ্ছে, আসলে সবগুলি হচ্ছে গিয়া একটা রং ডিসিশনে তারা এই মাদকগুলি টেক করছেন। এখন তাদেরকে যদি নিয়মিত কাউন্সিলিংটা করা যেত, স্কুল, কলেজ এবং এলাকা ভিত্তিক যদি কাউন্সিলিংয়ের ব্যবস্থাগুলি থাকতো, যে আসলে মাদকটা আমাদের কত ভয়াবহ, যে স্কুল, কলেজ এবং ভার্সিটি লেভেলে যারা যাচ্ছে, তারা কিন্তু প্রত্যেকটা এলাকা থেকে কিন্তু স্কুলে যাচ্ছেন। এখন যদি আমরা এলাকা ভিত্তিক যদি এই মোটিভেট করতে পারতাম তাদেরকে, তাহলে দেখা গেছে আমাদের স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিগুলি সেফ থাকতো। আমরা এই জায়গাগুলিকে আমরা সেভ করতে পারতেছি না, বিধায় কিন্তু কলেজ এবং ইউনিভার্সিটি, স্কুল এগুলিতে ছড়ায় যাচ্ছে। অবাক লাগে, স্কুলে যখন আমরা পড়েছি বা আমাদের সময়টাতে এইগুলোর তো আশেপাশেও যাওয়ার কোনো চিন্তা কথা, তখন আসলে অনেক বন্ডিংটা অনেক ভালো ছিল। স্কুলে যারা আমরা বন্ধু ছিলাম, একসাথে পড়তাম, সেই বন্ডিংটা কি আপনার কাছে মনে হয় যে এটা নেতিবাচকভাবে এখন হচ্ছে? না, এটা একটা খুব সুন্দর কথা বলছেন। আমরা যখন স্কুল বা কলেজ লাইফে ছিলাম, আমাদের একটা প্যাটার্ন ছিল। হ্যাঁ, আমরা খেলাধুলার মধ্যে ছিলাম, সমাজের অনেক অ্যাক্টিভিটিসের সাথে ছিলাম। আসলে আজকালকার ছেলেপেলেরা কিন্তু এগুলির সাথে বিরত। তারা এখন ডিভাইস নিয়ে আসে এবং ডিভাইসের সাথে সাথে তারা এই জিনিসগুলিতে আসেন। এখন কিছু ডিভাইসের ড্রাগকে এরকমভাবে তুলে ধরছেন যে একটা স্টাইলিস্ট হিসাবে। তারা মনে করতেছে ড্রাগ নিলে মনে হয় আমরা একটা স্টাইলিস্ট বা সৌন্দর্য একটা আসবে, এরকম তারা কিন্তু করতেছে। কিন্তু খেলাধুলা যে একটা বিষয় আছে, যে খেলাধুলার মাধ্যমে আপনার জীবনটা ভালো হবে,
সুন্দর একটা হেলদি লাইফ হবে, এগুলি থেকে কিন্তু আজকালকার ছেলেপেলেরা একদমই দূরে সরে যাচ্ছে। আর কথা হচ্ছে যে আমাদের ঢাকা শহরে আসলে খেলার ওই পর্যাপ্ত জায়গাগুলি নেই এবং প্লেসগুলি অভাব। এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আগে তো জায়গা পর্যাপ্ত ছিল, স্কুলে বড় খেলার মাঠ ছিল, আমরা সেখানে অনেকটা সময় কাটাতে পারতাম। আচ্ছা আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে সমাজের কোন অংশটি সবচাইতে বেশি ঝুঁকিতে রয়েছে, শহরের কথা বলবেন নাকি গ্রামের? সুন্দর একটা কথা বলছেন। অ্যাকচুয়ালি আমরা শহরের মানুষ যারা বসবাস করতেছি, আমরা কিন্তু একটু গ্রামের মানুষ থেকে একটু অ্যাক্টিভ। আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে মনে করতেছি যে আসলে শহরের থেকে গ্রামে কিন্তু আরও বেশি ভয়াবহ অবস্থা। তাদের ফ্যামিলি কিন্তু এই ড্রাগস সম্বন্ধে কোনো ধারণা নাই, ছেলেপেলেরা যা চাচ্ছে তা দিচ্ছে, ছেলেপেলেদের প্রাধান্যটা দিচ্ছে। কিন্তু আমাদের ঢাকা শহরে যেমন ট্রিটমেন্ট সেন্টারগুলি আছে, গ্রাম অঞ্চলে কিন্তু এগুলি খুব কম, এবং গার্ডিয়ান লেভেলেও আমি বলবো যে তারা এই বিষয়গুলিতে খুবই অজ্ঞ। এখন শহরের থেকে গ্রামে কিন্তু আরও বেশি ভয়াবহ অবস্থা। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা শহরেই কিন্তু মাদকের একটা ছোবল ধারণ করছে। এখন ওই সমস্ত দিকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে গ্রামের অবস্থা আসলে খারাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার যেটি একটু জানতে চাইবো যে পরিবার থেকেই তো বাচ্চারা বা একটু প্রাপ্তবয়স্ক হলে পরিবার থেকেই তো এটা বোঝার অনেকটা কথা। পরিবারের সদস্যরা আসলে কিভাবে বুঝতে পারবেন যে তাদের সন্তান নেশায় জড়াচ্ছে? আমরা এই প্রশ্নটার উত্তর নেব, তবে আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আমাদের সঙ্গে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে থাকুন। কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আয়োজন থেকে একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসছি অতিথিকে সাথে নিয়ে। বিরতির পর ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম মাদক নীরব ঘাতক এই বিষয় নিয়ে। আচ্ছা, যাবার আগে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে অভিভাবকরা আসলে কিভাবে বুঝতে পারবেন তার সন্তানটি নেশায় জড়াচ্ছে? সুন্দর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে সবার প্রথমেই কিন্তু বুঝবে হচ্ছে একটা ফ্যামিলি, বাবা মা, ফ্যামিলি যে সদস্যগুলি আছেন তারাই কিন্তু ফার্স্টে বুঝবেন। কারণ হচ্ছে ও ছোট থেকে বড় হচ্ছে একটা ফ্যামিলির আন্ডারেই। তার আচরণগুলি ছোটোবেলায় কীরকম ছিল এবং আস্তে আস্তে বেড়ে ওঠার পরে তার আচরণগুলি কীরকম ছিল, সেগুলি সম্পূর্ণই কিন্তু একটা বুঝবে হচ্ছে তার পরিবার সবার আগে। যখন একটা ছেলে ড্রাগসের সাথে জড়িয়ে যাবে, তখন তার প্রথম ভূমিকাটাই চেঞ্জ হবে, সেটা হচ্ছে আচার এবং আচরণে। তখন যদি ওই জিনিসটা যদি ফ্যামিলি যদি একটু ফোকাস দেয় যে আমার ছেলেটা তো এরকম আচরণ ছিল না, আস্তে আস্তে দেখতেছি আমরা তার আচরণের সমস্যা হচ্ছে, সে আচরণগুলি চেঞ্জ হয়ে গেছে, আগে তার এই চেঞ্জগুলি ছিল না, এখন বর্তমানে তার এই চেঞ্জগুলি দেখা গেছে হুটহাট রেগে যাবে এবং ঘরের থেকে বাইরে সময়টা সে বেশি দিবে, এবং অন্য একটা ভালো কথা বললে সে এটা অ্যাকসেপ্ট করার থেকে দেখা গেছে অ্যাকসেপ্ট করতেছে কিন্তু সেটা পালন করতেছে না, এবং সে প্রচণ্ড আকারে রাগ হবে এবং রাত্রে জাগবে। এই কয়েকটা জিনিস যদি পরিবার ফলো করে, তাহলে বোঝা যাবে যে আসলে একটা ছেলে নেশার সাথে জড়িয়ে যাচ্ছে। এখন নেশার সাথে যখন জড়িয়ে যাচ্ছে, তখন কিন্তু একটা পরিবার হতাশ হয়ে যায় যে কি করব। তখন কিন্তু তাদের উপরে একটা দেখা গেছে চিল্লাচিল্লি করা হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, বা প্রেস্টিজ ইস্যু এর কারণে অনেক কিছু মানে অ্যাড হয়, চেপে যেতে চায় বা দেশের বাইরে পাঠিয়ে দিতে চায়। আসলে এইগুলি কিন্তু কোনো সলিউশন না। যদি একটা ছেলে ড্রাগসের সাথে জড়িয়ে যায়, তখন তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে ফার্স্ট, যে সে যে কাজগুলি করতেছে সেটা ভুল কাজ করতেছে, সে এরকম ছিল না, এবং তার কাছ থেকে এই ধরনের আশাও ফ্যামিলি করে নাই। এই সমস্তভাবে কথা বললে সে তখন একটু কুল হবে। কুল হওয়ার পরেও তাকে একটা ট্রিটমেন্টের আন্ডারে তাকে নিয়ে আসতে হবে, যেখান থেকে সে ভালো কিছু পাবে। এখন ট্রিটমেন্টের আন্ডারে যদি নিয়ে আসা হয়, তাহলেও কিন্তু বেটার কিছু ট্রিটমেন্ট সেন্টার যেগুলি আছে তাদের সাথে পরামর্শ করতে হবে, এবং কাউন্সিলিংয়ের একটা বিষয় আছে, সেটাকে জোর দিতে হবে। ফ্যামিলি হচ্ছে গিয়া
যে ড্রাগসের সাথে জড়িয়ে যাবে তাকে কাউন্সেলিং এর আন্ডারে আনতে হবে। এটা অনেক বড় একটা এটা বড় একটা ইস্যু। আসলে আমাদের এই বাংলাদেশি কাউন্সেলিং যে বিষয়টা এটা অনেক পিছিয়ে আছে, এটা সম্বন্ধে ধারণা খুব কম। অ্যাকচুয়ালি এটা শুধু ড্রাগস রিলেটেড সঙ্গে না, এটা অনেক কিছুর সাথে কিন্তু এই আপনার কাউন্সেলিংটা যায়। হ্যাঁ, যেটা আমরা হচ্ছে আমাদের একটা অসুখ টসুখ হলে আমরা ডক্টরের কাছে যাই, ডক্টর আমাদেরকে ওষুধ দেয়, সেটার মাধ্যমে কিন্তু আমরা একটা ভালো একটা রেজাল্ট পাই, মানে আসে। কাউন্সেলিংটা এরকম একটা জিনিস, সেটার মাধ্যমে উইদাউট মেডিসিন ছাড়া আপনাকে ব্রেন থেকে আপনার নেগেটিভ যে বিষয়গুলি ছিল ওইগুলি আপনার সরিয়ে দিবে, এবং পজিটিভ যে বিষয়গুলি আছে সেই জিনিসগুলি আপনাকে ধরে রাখার জন্য তারা হেল্প করবে, যে তোমার পজিটিভ এই বিষয়গুলি এগুলি নিয়ে তুমি থাকো, তাহলে তুমি ওই যে খারাপ যে বিষয়গুলি ছিল সেগুলি আস্তে আস্তে যাবে। তো কাউন্সেলিং বিষয়টা আসলে চর্চাটা এটা একটা চর্চা বলবো আমি, সেই চর্চাটা যদি অব্যাহত থাকে তাহলে ভালো। আর যেটা বলার কথা আসলে, যেটা পরিবার থেকেই তো একটা বড় ভূমিকা পালনের একটা বিষয় থেকে যায় সমাজের। আগে আমি বলবো যে পরিবার থেকে একটা বড় একটা ভূমিকা থেকে যায়, সেটা নিয়ে আপনি বলছিলেন। এবং শুরুতেই আপনি যে কথাগুলো বলছিলেন যে পরিবারের সাথে সন্তানদের যে যোগাযোগের ঘাটতি, সেটা থেকেও কিন্তু তারা অনেকটা পরিবার থেকে দূরে গিয়ে এই বিষয়গুলোতে আসক্ত হয়। যারা আসলে পরিবারের অভিভাবক আছেন তারা নিশ্চয়ই এই বিষয়গুলোকে একটু গুরুত্ব সহকারে দেবেন এবং আমলে নেবেন। অনেকেই দেখা যায় চাকরিজীবী বাবা মায়েরা কিন্তু খুব একটা সময় দিতে পারে না, এমনটা অভিযোগ কিন্তু আমরা শুনে থাকি। সেক্ষেত্রে চাকরিজীবী বাবা মায়েরা জন্য সময় করে পরিবারটাকে নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকার মতো সময়টুকু তারা বের করে নেয়। আচ্ছা, এবার একটু যেটা কথা বলতে চাই যে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গা, যেটা আসলে আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানেও নেশার ছোবল, এবং এটা নির্মূলেও যখন কোনো কিছু করা হয় সেখানেও কিন্তু বাধার দৃষ্টিটা বা সম্মুখীন হতে আমরা দেখেছি। এই বিষয়টা নিয়ে আপনার কি ভাবনা? আসলে আপনি একটা কাজ যখন হাতে নেবেন বা করতে চাবেন, সেটা হোক ভালো সেটা হোক মন্দ, দুইটার একটা হবে। যখন এলাকা ভিত্তিক আপনি করতে যাবেন তখন কিন্তু এলাকা ভিত্তিক একটা সাপোর্ট আপনাকে পাবেন। যখন আপনি এরকম কোনো প্রতিষ্ঠানে যাবেন বা এই যে ইউনিভার্সিটি লেভেলে যাবেন, সেখানে কিন্তু ভ্যারাইটিস মানুষ আছেন। হ্যাঁ, এখন কেউ এই জিনিসটা নিচ্ছেন, তাদের ভালো লাগছে, যখন আপনি এটার অ্যাকশনে যাবেন তখন কিন্তু তারা এটার বিরোধিতা করবে। সরাসরি না হলেও দেখবেন আপনার উপর একটা প্রেশার আসবে। এখন সেই প্রেশারগুলি পলিটিক্যালে আসতে পারে, আপনার সেই প্রেশারগুলি ছেলেপেলে দিয়ে আসতে পারে, সব কিছু মিলিয়ে কিন্তু একটা প্রেশার তারা ক্রিয়েট করবে যে আমরা আমাদের মতো করে থাকতে চাই। তারা মনে করবে সেটা ভালো কাজ হচ্ছে, কিন্তু তারা যে রং কাজ হচ্ছে এবং তাদের ধারা যে ইউনিভার্সিটি পরিবেশ নষ্ট হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্ম যে ধ্বংস হচ্ছে, আসলে সেই দিকে আমার মনে হয় স্টুডেন্টের খেয়াল নাই। একটু এইটা হচ্ছে সচেতনের অভাব। আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যদি আমরা এই মাদক বিরোধী স্লোগানগুলি আমরা ইউজ করি, খুব জোরে আমরা এগুলোকে চালু করতে পারি, ইউজ করি আমরা, তাহলে দেখা গেছে যে নিউ কামার যারা স্টুডেন্টগুলি ইউনিভার্সিটিতে লেভেলে যাচ্ছে তারা কিন্তু একটা যেই দেখতেছে যে এটার একটা বিরোধিতা, ড্রাগসের একটা বিরোধিতা তারা যেই দেখতেছে, তখন কিন্তু তাদের নলেজ একটু আসবে যে এই জিনিসগুলি করা যাবে না। আচ্ছা, এবার একটু শুনতে চাইবো যে সীমান্ত দিয়ে মাদক প্রবেশের যে ব্যাপারটা, এটা রোধে আসলে রাষ্ট্রের ভূমিকা কতটা দৃঢ় বলে আপনার মনে হয়? আসলে রাষ্ট্রের এখানে সবচেয়ে ভূমিকা পালন করা উচিত, যেহেতু যুব সমাজ এবং ছাত্র লেভেল, ছাত্র থেকেই কিন্তু আমাদের একটা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হয়। এখন যদি পার্শ্ববর্তী দেশ বা যে কোনো দেশের থেকে যদি আমাদের এই শক্তিটাকে ধ্বংস করার চেষ্টা করে, তাহলে কিন্তু একটা সময় আমাদের দেশ পিছিয়ে যাবে। বিগত 20 বছর যাবৎ আপনি দেখতে পারবেন যে আমাদের যুব সমাজে আসলে কোন লেভেলে থাকার কথা ছিল এবং কোন লেভেলে আছে, এইটা কি আমাদের দেশের জন্য কাম্য ছিল কিনা। তো রাষ্ট্র যদি পরিচালনা যেই আসুক, তারা যদি কঠোরভাবে এই জিনিসটা নিয়ন্ত্রণ করে যে পার্শ্ববর্তী দেশ থেকে কোনোভাবেই যাতে মাদক আমাদের দেশে না ঢুকতে পারে এবং যুব সমাজ যাতে ধ্বংসের পথে না যেতে পারে, সেদিকে যদি তারা দৃঢ় থাকে, তাহলে আমার মনে হয় এটা সম্ভব। আর রাষ্ট্র যদি এখানে কোনো রকম কোনো গাফলতি দেয়, তাহলে কিন্তু এই জিনিসটা অতীতে যেরকম হয়ে আসতেছে, এটা হয়তো সামনে আরো বেড়ে যাওয়ার সংখ্যা তৈরি হয়ে যাবে। অর্থাৎ রাষ্ট্রের সবচেয়ে বড় ভূমিকা এই মাদক চোরাচালান রোধে। আচ্ছা, মাদকাসক্তদের জন্য যে চিকিৎসা কেন্দ্রগুলো আছে সেগুলো কি পর্যাপ্ত এবং মানসম্মত? শুধু চিকিৎসা দিয়েই কি মাদকাসক্তদের সমাজে ফিরিয়ে আনা সম্ভব কিনা?
হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশ আসলে যে ট্রিটমেন্টগুলি কোয়ালিটিগুলি মেনটেন করে সেটা ইন্টারন্যাশনাল কিছু সেন্টারের যে মান সেগুলি ফলো করে কিছু কিছু সেন্টার, যেখান থেকে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। এখন কিছু কিছু সেন্টার আছে সেটা হচ্ছে ব্যাঙের ছাতার মতো, যেরকম এদিকে ওদিকে দেখা যায় এরকম গড়ে উঠছে। আসলে ওই সমস্ত ট্রিটমেন্ট সেন্টারগুলিতে ওরকমভাবে আশা করা যায় না। বাংলাদেশে এই ট্রিটমেন্ট সেন্টারটা আসলে একটু পিছিয়ে, এবং আমাদের সরকার যদি এই ফিল্ডটাকে যদি আরও বেশি তদারকি করে, যে বাংলাদেশে যে ট্রিটমেন্ট সেন্টারগুলি যেগুলি আছে এগুলি মানসম্পন্ন করা, আর হচ্ছে গিয়ে এগুলি বাড়ানো এবং বাইরে থেকে প্রশিক্ষণ নিয়ে আসা এই ট্রিটমেন্টগুলি করানো, তাহলে আমাদের যুব সমাজ এবং যারা মাদকের সাথে জড়িত আছে তাদের জন্য হেল্পফুল হবে। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ডে মাদক বিরোধী বার্তা কিভাবে ছড়ানো যায়? আসলে মাদক বিরোধী একটা সম্মেলন হয় প্রত্যেক বছরে। হ্যাঁ, সেই একবারই হয় এটা আমাদের দেশে, সেটা জুন মাসের 26 তারিখ হয়। সেটা যদি এক বছরে না হয়ে যদি আমরা যদি যে কোনোভাবেই কিছু কিছু অনুষ্ঠান করি, মাঝে মধ্যে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান করি মাদক বিরোধী স্লোগান দিয়ে যদি আমরা অনুষ্ঠানগুলি করি, সেই সমস্ত অনুষ্ঠানগুলিতে আমরা মাদক বিরোধী স্লোগানগুলি ইউজ করব। শুধু এটা অনুষ্ঠানটা রাখাই হবে মাদক বিরোধীদের জন্য। বছরে একবার হয়ে গেল ব্যানার ফেস্টুন নিয়ে আমরা রাস্তা নামলাম, প্রতিবাদ করলাম, সেটা না। এটা যদি প্রায় মানে একটা প্রোগ্রাম হাতে নেওয়া হয়, যে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা এই যুব সমাজকে একটা বার্তা দিতে যাচ্ছি, আমরা যুব সমাজকে কিভাবে ভালো রাখতে পারি, ড্রাগস থেকে বিরত রাখতে পারি, এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান যদি চালু করা হয় তাহলে আমার মনে হয় এটা বেটার হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এসেছেন, আপনার মূল্যবান পরামর্শ দিয়েছেন। এই মাদক নামক যে নীরব ঘাতক, এইটা আসলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে না যাক, আমরা আশা করব এখান থেকে বেরিয়ে আসুক যুব সমাজ, সুন্দর একটা ভবিষ্যৎ প্রজন্ম আমরা উপহার দেব। আপনাকে অনেক ধন্যবাদ, এসেছেন, যুক্ত হয়েছেন আমাদের সাথে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম মাদক নীরব ঘাতক এই বিষয় নিয়ে। আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন আমরা এখানেই শেষ করব। কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আয়োজন আজকের মতো এই পর্যন্তই।